নমস্কার, বাংলা স্ফিয়ারের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। বহু বছর আগের কথা, সন্তারিখ আমার সেভাবে মনে নেই। যেটুকু মনে আছে সেটা কিছুটা আবছা হয়ে গেছে বটে, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল সেটা মোটামুটি এখনও স্মরণে আছে। অধীর চৌধুরী তখন সম্ভবত জীবনে প্রথমবার সাংসদ হয়ে দিল্লি গিয়েছিলেন। সংসদে অধিবেশন চলাকালীন বেলডাঙাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাধে। তখন মুর্শিদাবাদ জেলার যিনি এসপি ছিলেন তিনি অধীরবাবুকে দিল্লিতে টেলিফোন করে অনুরোধ করেন যে স্যার, আপনি এক্ষুনি ফিরে আসুন, আপনি যদি হস্তক্ষেপ না করেন তাহলে অবস্থা আয়ত্তের বাইরে চলে যাবে। আমার মনে আছে জেলা শাসকের ফোন পেয়ে সেদিনই বিকেলবেলার বিমানে করে অধীর প্রথমে কলকাতায় এসে নামেন এবং তার গাড়ি চালিয়ে সোজা বেলডাঙায় গিয়ে হাজির হন। প্রথমে ঢোকেন একটা মসজিদে। মসজিদের লোকজন তাকে প্রথমে ঢুকতে দেয়নি। তারপরে অধীর নিজস্ব ভোকাল টনিক যাকে বলে সেই সব প্রয়োগ করে দরজা খুলে তাদের সঙ্গে বসে প্রথমে তাদের শান্ত করেন। তারপর তিনি যান হিন্দু মন্দিরে। হিন্দু মন্দিরেও তাকে একই রকম প্রাথমিক বিক্ষোভের সম্মুখীন হতে হয়, কিন্তু তারপরে তিনি হিন্দুদেরও শান্ত করতে পারেন। সব মিলিয়ে অধীরের উপস্থিতি এবং তার দৌত্যে কাজ হয়। তারপরে আর বেলডাঙায় সাম্প্রদায়িক অশান্তি সেবারের মতো আর মাথাচাড়া দেয়নি। আমার এই কথাটা মনে পড়ছে শুধু একটাই কারণে, সেটা হচ্ছে যখনই আমাদের রাজ্যে বলুন বা দেশে বলুন, যখনই সম্প্রদায় দাঙ্গা হয়, তখন সবচেয়ে বড় এবং কার্যকর ভূমিকা পালন করতে পারেন কিন্তু একমাত্র রাজনীতিকরা। বিশেষ করে সেই এলাকায় যেসব রাজনীতিকের প্রভাব আছে তাদের হাতে যদি বিষয়টি ছেড়ে দেওয়া যায় তাহলে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা তুলনামূলকভাবে অনেক সহজ হয়ে ওঠে। আমি খবর নিয়ে জানলাম এখন তো আর অধীর চৌধুরীর সে দিন নেই, সে অযোধ্যাও নেই, সে রামও নেই, বেলডাঙা একই আছে, কিন্তু অধীর চৌধুরীর গুরুত্ব এখন ততটা নেই। এতটাই কমে গেছে যে শুনলাম তিনি আজকে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন বেলডাঙায় যাওয়ার জন্য, কিন্তু পুলিশ তাকে অনুমতি দেয়নি। সময় কিভাবে বদলায় দেখুন। কিন্তু এইভাবে অধীর চৌধুরী এখনো শারীরিকভাবে সক্ষম থাকা সত্ত্বেও বহরমপুরের মানুষ তাকে হারিয়ে যে বার্তাটি দিয়েছেন তার মাসুল কিন্তু মুর্শিদাবাদকে আগামী দিনে গুনতে হবে। আপনারা অনেকেই বলবেন আমি অধীরের চামচা বা বন্ধু, সেই জন্য এসব কথা বলছি, কিন্তু আমি যেহেতু ওই জেলাটাকে হাতের তালুর মতো চিনি এবং কর্মসূত্রে বারে মুর্শিদাবাদ গেছি, অতএব ভবিষ্যতে আপনারা মিলিয়ে নেবেন আমি যা বলতে চাইছি তার অর্থ। কিন্তু অবাক হয়ে শুনলাম যে বেলডাঙার যিনি তৃণমূল বিধায়ক, কি হাসানুজ্জামান না কি নাম তার, তিনি ঘটনাস্থলেই নেই। এমনকি মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ভারপ্রাপ্ত যেসব নেতা আছেন তাদের কাউকে বেলডাঙার ধারে কাছে দেখাই যায়নি। এখন রাজনীতিকের স্পর্শ এক জিনিস, আর পুলিশ পাঠিয়ে একটা পরিস্থিতি দমন করা আরেক জিনিস। সেক্ষেত্রে আমি বলবো যে রাজ্য সরকার যে তৎপরতার সঙ্গে এবং যে পরিমাণ পুলিশ বেলডাঙার ওই চত্বরে একটা ছোট্ট জনপদে মোতায়েন করেছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমার কাছে খবর আছে
বেলডাঙ্গায় এর আগে যারা যেসব পুলিশ অফিসার বেলডাঙ্গা থানায় বা পার্শ্ববর্তী এলাকায় কাজ করেছেন তাদেরকে সব ধরে ধরে জোগাড় করে বেলডাঙ্গায় নিয়ে আসা হয়েছে। রাজীব কুমার স্বয়ং গতকাল পর্যন্ত বহরমপুরে ছিলেন। সুপ্রতিম সরকার ডিআইজি তিনিও বহরমপুরে ঘাঁটি গেড়েছেন। মুকেশ কুমার নামে মুর্শিদাবাদ এবং নদিয়ার ভারপ্রাপ্ত যে পুলিশ কর্তা তিনিও একদম ঘাঁটি গেড়ে বেলডাঙ্গায় বসে আছেন এবং পুলিশে ছয়লাভ হয়ে গেছে। এই মুহূর্তে বেলডাঙ্গা অনেকটা শান্ত, কিন্তু এই বেলডাঙ্গা আর সাম্প্রদায়িক দাঙ্গা এই দুটো মধ্যে সম্পর্ক খুব পুরনো। প্রথমেই বলি যে আমরা যখন এই পেশায় প্রথম এসেছিলাম তখন আমাদের শেখানো হয়েছিল যে কোথাও কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটলে খবরদার হিন্দু মুসলিম সংঘর্ষের কথা লিখবে না। অর্থাৎ এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের এ কথা শেখানো হয়েছিল, কেননা আমাদের কারোরই উদ্দেশ্য ছিল না যে অশান্তি এক জায়গায় শুরু হয়েছে সেটা খবরের কাগজের বা মিডিয়ার প্রচারের কারণে আরো চারদিকে ছড়িয়ে পড়ুক। কিন্তু ধরা যাক 1975 সালে বা 80 সালে, এমনকি 92-93 সালেও যেটা সত্যি ছিল, আজকের ভারতবর্ষে সেটাকে কি আর সত্যি মানার কোনো প্রয়োজন আছে? আমার নিজের ব্যক্তিগত স্মৃতিতে এখনো মনে আছে যে বাবরি মসজিদ পতনের দিন আমি একেবারে অকুস্থল থেকে আগাগোড়া একজন প্রত্যক্ষদর্শী ছিলাম। আমি ওই রামকথা কুঞ্জের ছাদে বিজেপি এবং আরএসএস এর তৎকালীন নেতৃত্বের সঙ্গে সেদিনটা পুরোপুরি কাটিয়েছিলাম। আমার নিজের কোনো ক্যালিবারের জন্য নয়, আমার দুই সতীর্থ যারা বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তাদের সৌজন্যে। তাদের একজনের নাম স্বপন দাশগুপ্ত, যাকে আপনারা সবাই চেনেন, আরেকজন সদ্য প্রয়াত চন্দন মিত্র। কিন্তু আমি যখন রাত্রিবেলা অযোধ্যা থেকে গাড়ি চালিয়ে লখনৌতে এলাম এবং আমাদের কি কভারেজ হবে তাই নিয়ে সম্পাদকের সঙ্গে টেলিফোনে অনেক বাকবিতণ্ডা হলো, তখন একটা জিনিস নিশ্চিত করা গেল, আমাকে পরিষ্কার বলা হয়েছিল যে ঠিক যা দেখেছ সেটা হুবহু লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমার লেখার মধ্যে দিয়ে যেন কোথাও এমন কিছু না থাকে যেটা পশ্চিমবঙ্গের যে মানুষের যে কমিউনাল প্যাশন, যেটা সেই সময় বাবরি মসজিদ আন্দোলনের কারণে এবং বিশেষ করে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার কারণে একটা বিপজ্জনক মাত্রায় গিয়ে পৌঁছেছিল, সেটাতে যাতে উস্কানি না হয়। ফলত সেদিনকে ঠিক কি হয়েছিল তার কাহিনী আমাকে লিখতে হয়েছিল অনেক পরে। আমার তৎকালীন সহকর্মী দেবব্রত ঠাকুর, সেও সেদিন সেখানে ছিল। আমরা দুজনে মিলে অযোধ্যা কাণ্ডের কাহিনী লিখেছিলাম অনেক পরে রবিবাসরীয়র পাতায়। কিন্তু আজকের দিনে আমার মনে হয় এই ধরনের আত্মপ্রবঞ্চনার কোনো আর অর্থ হয় না। ভারতবর্ষের সাংবাদিকতায় এই সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে আমাদের এই সূচিবায়ুগ্রস্ততা প্রথম ভেঙে দিয়েছিলেন এমজে আকবর। তখন এমজে একেবারে খ্যাতির মধ্যগগনে, সানডে পত্রিকার সম্পাদক, এবং দেশে যখনই যেখানে বড় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটত তখন এমজে নিজে সেখানে অকুস্থলে পৌঁছে যেতেন এবং রিপোর্ট করতেন। সেই সব রিপোর্টের একটা সংকলনও আছে, রায়ট আফটার রায়ট বলে এমজের একটা বই আছে। আমি মনে করি ভারতবর্ষের সমস্ত সাংবাদিকের অবশ্য পাঠ্য হওয়া উচিত ওই বই। কিভাবে
ভারসাম্য রক্ষা করে অথচ হিন্দু মুসলমান শব্দ দুটো পরিহার না করে একটা অবজেক্টিভ রিপোর্ট লেখা যায়, তার প্রথম দৃষ্টান্ত আমাদের সামনে ছিলেন এমজে আকবর। কিন্তু এখন আর ব্যাপারটা মনে হয় যেন একটা আত্মপ্রবঞ্চনার জায়গায় পৌঁছে গেছে। তার কারণ হিন্দু মুসলমান সম্পর্ক বাকি ভারতবর্ষের মতো এই পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সৌজন্যে একটা অসম্ভব পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে। এবং আপনাদের যদি মনে থাকে, আমি কিন্তু আমার এই ভিডিওতে যখনই সুযোগ এসেছে তখনই আমি বলেছি যে দেখুন, আমরা কিন্তু একটা আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছি। কখন কোথায় কোন স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত হবে তা আমি বলতে পারছি না। আমি বেলডাঙার এই ঘটনাটিকে এক্ষুনি সেই অসহিষ্ণুতার একটা বহিঃপ্রকাশ এমন কথা বলছি না। তার কারণ এই ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু রিপোর্ট করিনি। তার কারণ এইসব দাঙ্গার সময় দেখা যায় চতুর্দিকে এত গুজব রটে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে এটার মধ্যে তারতম্য করাটাই একটা কঠিন ব্যাপার হয়ে পড়ে। সেই জন্যে আমি 2 দিন সময় নিয়ে আমার পক্ষে যত লোকের সঙ্গে কথা বলা সম্ভব তাদের সঙ্গে কথা বলে তবে আমি আজকে কিছুটা দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে এ বিষয়ে চর্চা করছি। দেখুন, বেলডাঙা হচ্ছে প্রধানত মুসলিম প্রধান মুর্শিদাবাদ জেলার মধ্যে। মুর্শিদাবাদের 70% মুসলিম, 30% হিন্দু। এই কথাটা হুমায়ুন কবিরের সৌজন্যে এখন বাংলার প্রতিটি মানুষ জেনে গেছেন। কিন্তু ওই বেলডাঙার মধ্যেই বেলডাঙা 1 এবং বেলডাঙা 2 কয়েকটি তল্লাট আছে যেগুলো প্রধানত হিন্দু প্রধান, এবং সেখানে হিন্দুদের দাপট সাংঘাতিক। এই যে কার্তিক পুজোকে কেন্দ্র করে যে ঘটনাটি বেলডাঙায় ঘটেছে সেটা ওই রকমই একটি হিন্দু প্রধান এলাকায়। আর কার্তিক পুজো নিয়ে যে কি হতে পারে, কার্তিক পুজো যে কত বড় একটা উৎসব হতে পারে একটা জনপদের, সেটা ওই পুজোর সময় যারা বেলডাঙায় যাননি তারা বুঝতেও পারবেন না। আমাদের কলকাতায় এখনো পর্যন্ত কার্তিক পুজোর যে ঢল নামেনি, যে কোনো দিন নেমে যেতে পারে। কিন্তু বেলডাঙার হিন্দুদের কাছে কার্তিক পুজোই হচ্ছে তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পুজো। অনেকটা যেমন চন্দননগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজো। বর্ধমানেও এরকম কিছু কিছু জায়গা আছে আমি শুনেছি যেখানে কার্তিক পুজোকে নিয়ে এত হইহল্লা এবং উৎসব হয় যা দুর্গা পুজোর সময়ও হয় না। সুতরাং বেলডাঙায় এবং কার্তিক পুজো এই দুটো সমার্থক, এবং কার্তিক পুজো হলে বেলডাঙায় হই হই রই রই রব হবে এটা সবাই জানে। এবং যেহেতু দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এখন একটা অদ্ভুত অস্থিরতার পর্বের মধ্যে দিয়ে চলছে, তার একটা উদাহরণ হলো ওই এলাকার একটি কার্তিক পুজোর কমিটি ঠিক মণ্ডপের পাশে একটা ইলেকট্রনিক ঘূর্ণায়মান যে একটা ব্যান্ড তৈরি করেছিল এবং দেখাচ্ছিল, তাতে আল্লাহ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটা মন্তব্য ছিল। গত বছর না তার আগের বছর একই রকম আপত্তিকর মন্তব্য ছিল আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কিন্তু সে যাত্রায় কোনো রকম দাঙ্গা হয়নি। সঙ্গে সঙ্গে ব্যাপারটা নজরে আসায় আপোষে মীমাংসা হয়ে গেছিল। কিন্তু এবার এই ইলেকট্রনিক সাইনবোর্ডে
এই ধরনের অসভ্যতা দেখে স্বভাবতই একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সেই প্রতিক্রিয়ার নানা রকম স্বরূপ আপনারা ইতিমধ্যেই বহু ভিডিওতে পড়েছেন, দেখেছেন। সুতরাং নতুন করে আমার কিছু বলার নেই। আমার যেটা বলার সেটা হচ্ছে এই কার্তিক পুজো সময় বেলডাঙ্গার মতো জায়গায় যে ধরনের পুলিশি বন্দোবস্ত আগে থেকে থাকা উচিত ছিল সেটা কি আদৌ ছিল? নাকি চোর পালিয়ে যাওয়ার পরে যেমন বুদ্ধি বাড়ে, ঠিক তেমনি ঘটনা ঘটে যাওয়ার পরে এখন সাজো সাজো রাব করে রাজ্য পুলিশের যে যেখান থেকে পারে দৌড়ে বেলডাঙ্গায় পৌঁছচ্ছে। বাঁকুড়ার পুলিশ গেছে মুর্শিদাবাদে, পুরুলিয়ার পুলিশ গেছে মুর্শিদাবাদে, নদিয়ার পুলিশ গেছে মুর্শিদাবাদে। কিন্তু এই যে ইন্টেলিজেন্স ফেইলিওর, যে কথা আমাদের এই সুশান্ত ঘোষের ঘটনার পরে দু চারজন তৃণমূল নেতাকেও বলতে শুনছি, সেটা এখন এই রাজ্যে পুলিশের ক্ষেত্রে একটা পার্মানেন্ট দুর্বলতার মতো দাঁড়িয়ে গেছে। কেননা ঘটনার যা গতি প্রকৃতি এবং বিবরণ আমি শুনলাম, তার থেকে আমি নিশ্চিত যে এই রকম একটা গন্ডগোল করার জন্য দুতরফও কিন্তু প্রস্তুত ছিল। প্রস্তুতি মানে কি সেটা আমার বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশ আমার চাইতে অনেক ভালো জানে। তার চেয়েও ভালো জানার কথা বেলডাঙ্গার ওই তল্লাটের ভারপ্রাপ্ত থানাগুলোর, যিনি দেখলাম আইসি না কে বেলডাঙ্গার, তিনি পরে দেখলাম ওই যারা বিক্ষুব্ধ তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার উপর আপনাদের ভরসা আছে তো? গরিব গুরব মানুষ, তারা বললে হ্যাঁ আছে, তাহলে আমার উপর ব্যাপারটা ছেড়ে দিন ইনশাল্লাহ। তার ইনশাল্লাহ শব্দটা প্রয়োগ করার কি প্রয়োজন ছিল? একজন পুলিশের উর্দি পড়া অফিসার, যিনি এই ধরনের একটা সাম্প্রদায়িক অসম্প্রীতির ঘটনা নিয়ন্ত্রণে গেছেন, তিনি ওই যে ইনশাল্লাহ শব্দটা প্রয়োগ করলেন, সেটাও কিন্তু আগুনে ঘৃতাহুতি দেওয়ার পক্ষে যথেষ্ট। আর এই ঘটনার ফলে যেটা ঘটল সেটা হচ্ছে কার্তিক পুজোর যেটা সবচাইতে আকর্ষণীয় দিক, অর্থাৎ প্রতিমা নিরঞ্জনের দিন ওখানে একটা রীতিমতো দৌড় প্রতিযোগিতা হয়। বিভিন্ন পুজো কমিটির লোকজন একটা মাচা বেঁধে তাদের কার্তিক ঠাকুরকে কাঁধে করে বহন করে কে কত তাড়াতাড়ি দৌড়ে গঙ্গার কাছে পৌঁছতে পারে বা যেখানে নিরঞ্জন হবে তার কাছে পৌঁছতে পারে, এইটাই হচ্ছে সবচেয়ে চিত্তাকর্ষক। এবার সেটা সম্ভব হয়নি। এবার পুলিশের তত্ত্বাবধানে এবং তদারকিতে একেবারে নিয়ম মেনে কোনো রকম বিশৃঙ্খলার সুযোগ না দিয়ে একে একে শোভাযাত্রা করে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বেলডাঙ্গা ঘটনা একসঙ্গে কিন্তু ইজ এ ওয়েক আপ কল ফর বেঙ্গল। আমি এই কথাটা বলতে আমার রোজ রোজ ভালোও লাগে না, কিন্তু মুশকিল হলো যে পশ্চিমবঙ্গে আমরা জন্মেছিলাম, যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা মুগ্ধ হতাম, বা যে পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্মীয় বিভাজনের রাজনীতি আমাদের কাছে অকল্পনীয় ছিল, সেই পশ্চিমবঙ্গ কিন্তু আর নেই। উল্টো দিকে মনে হচ্ছে যেন প্রি পার্টিশন যে অবিভক্ত বাংলা ছিল, সেই বাংলার রেশ আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি তুলনায় কম, বাংলাদেশে তার চাইতে অনেক বেশি করে দেখতে পাচ্ছি। স্বাধীনতার সময় বাংলাদেশে হিন্দুদের জনবসতির সংখ্যা যেটা ছিল, সেটা কমতে কমতে এখন একটা নগণ্য ফিগারে এসে দাঁড়িয়েছে।
ঢাকারই একজন খুব বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি ক্যালকুলেট করে দেখিয়েছিলেন একটি বইতে যে 2000 কত সালে, 30 না 35 সালে বাংলাদেশে একজনও হিন্দু আর থাকবেন না। আমরা যদি মনে করে থাকি যে ওপারের হাওয়া এপারে আসতে খুব দেরি হবে, আর ওপারে হিন্দুদের এই ধরনের নিগৃহীত হতে দেখে এখানকার হিন্দুরা আন্দোলিত হবে না, আর যদি রাজ্য সরকার একথা মনে করে থাকে যে সংখ্যালঘু তোষণও করতেন, আমি কিছু বলতাম না, কিন্তু এ রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট নিজেদের কবজায় রাখার জন্যে প্রধানত যারা সংখ্যালঘু উন্নয়নের পথে সবচেয়ে বড় অন্তরায়, সেই ইমাম উলেমা আর মুসলিম গুন্ডাদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের মুসলিম সমাজ, আমজনতা এখনো শিক্ষায়, দীক্ষায়, আলোকে, চেতনায় এতটাই পিছিয়ে আছেন যে তারা ওই একটা বিজেপির জুজু কেউ দেখালে এবং ইমাম ভোটের আগে ডেকে কাকে ভোট দিতে হবে সেটা বললেই যথেষ্ট, কিন্তু তার মানে এই নয় যে আমাদের খুব স্বস্তিতে দিন কাটানোর মতো জায়গায় আমরা আছি। যে কোনো দিন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আর একটা বেলডাঙা হবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কেননা ধর্মকে নিয়ে যদি সর্বনাশা রাজনীতির খেলা হয়, আর একটি দল একটি বিশেষ ধর্মের একেবারে পক্ষপাত দুষ্ট আচরণ করার পরেও নিজেদের সেকুলার বলে দাবি করে, তাহলে বস্ত গোলমাল। পশ্চিমবঙ্গের মানুষের কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে যে আমরা যা ছিলাম আমরা আজ তা নেই। আগামীকাল কি হব সেটা নিয়ে যথেষ্ট দুর্ভাবনার কারণ আছে। নমস্কার।